প্রথমে অনুমতি দিছিল না, তখনের ফাইটটা থেকে শুরু। আমি আদালতে বলি যে দেয়ার ইজ প্রভিশন, as far as my knowledge goes, there is a provision in the Industrial Disputes Act 1947 that allows me, that gives me opportunity to fight my case on my own. ঠিক আছে, তখন জাজ সাহেব আমাকে বললেন ইজ দেয়ার এনি প্রভিশন, আমি বললাম হ্যাঁ স্যার, আমার যতটুকু জানা আছে। বললেন যে ক্যান ইউ প্রুভ ইট ইন দ্য কোর্ট, আমি বললাম হ্যাঁ স্যার। বললেন যে ঠিক আছে, তাহলে নেক্সট ডেটে তুমি এফিডেভিট দিয়ে সেটাকে প্রমাণ করো, তুমি প্রমাণ করতে পারলে আমি তোমাকে পারমিশন দেবো। নেক্সট ডেটে আমি প্রমাণ করি, প্রমাণ করার পরে আদালত মানে জাজ খুশি হন এবং উনি আমাকে অ্যালাউ করেন। এরপরে আমি আরেকটা মজার, অনেকগুলি খুব মজার উত্থান পতন হয়েছে এই মামলাতে। আমি মালিক পক্ষের যে সিনিয়র অ্যাডভোকেট এবং টিম অফ অ্যাডভোকেটস ছিল, আমি তাদের অ্যাপিয়ারেন্সটাকে চ্যালেঞ্জ করি। আমি বলি যে স্যার, আমার পারমিশন ছাড়া মালিক পক্ষ এই মামলাতে উকিল নিয়োগ করতে পারে না। তখন তো ওরা গর্জে উঠেছে। এখানে বেসিক্যালি যারা মালিক পক্ষের লড়াই করছিলেন তাদের নামটা উল্লেখ করা উচিত না। ঠিক আছে, অরুণ চন্দ্র ভৌমিক, উনি সিনিয়র ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট, সারা রাজ্যের মানুষ ওনাকে চিনে, ভালো অ্যাডভোকেট উনি, অনেক মামলা ওনার জয় হয়েছে, এটা সত্যি। আমি ওনাকে পার্সোনালি রেসপেক্ট করি, আমাদের মধ্যে গুড রিলেশনশিপ আগেও ছিল, মামলার সময়েও ছিল, মামলার পরেও আছে, কোনো সন্দেহ নেই। উনি পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের বিধায়ক হয়েছিলেন। আমার মামলাতে উনি হেরেছেন, এটা সত্যি, আমার কাছে উনি হেরেছেন এই মামলাতে, কিন্তু উনি ওনার জীবনে এরপরে ত্রিপুরা রাজ্যে এমএলএ হয়েছিলেন। তো ওনার সঙ্গে ওনার অ্যাসোসিয়েটরা ছিল। তা আমি তাদের অ্যাপিয়ারেন্সটাকে চ্যালেঞ্জ করে দিই এবং আদালতে প্রমাণ করি, এবং আদালত সেই প্রমাণ দেখে ওনাকে কিন্তু এই মামলা থেকে আউট করে দেয়। ঠিক আছে, প্রথমবার, হ্যাঁ প্রথমবার ওনাকে আউট করে। আউট করার পরে ওনার জায়গাতে মালিককে আসতে নির্দেশ দেয়। তো মাতাং সিং না এসে, মাতাং সিং এর কোম্পানির একজন ডিরেক্টর RN সিং, ওনাকে পাঠানো হয়। উনি এসে দাঁড়ান। যখন উনি দাঁড়ান, আমি কোম্পানির নানান ধরনের করাপশন কাহিনী আদালতে তুলতে থাকি আর কি, এবং এর ফলে মালিক কাঁপতে থাকে, মানে লিটারেলি এবং ভিজিবলি আদালতে দাঁড়িয়ে মালিক মানে RN সিং কাঁপতে থাকেন। উনি বুঝতে পারেন, ওনার মধ্যে আতঙ্ক দেখা দেয় যে আদালত না শেষ পর্যন্ত ওনাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। তো শেষ পর্যন্ত উনি বলেন আদালতকে যে স্যার, আমাকে নেক্সট ডেটে আমরা আমাদের অবস্থা বলবো, বলে চলে যান। উনি কোনো মতে হাফ ছেড়ে বাঁচেন আদালত থেকে বেরিয়ে। এরপরে কিছুদিন পর আমার বাড়িতে হাইকোর্ট থেকে নোটিশ আসে। ওরা হাইকোর্টে গিয়ে ওই যে উকিল বাতিল হয়েছে এটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন করে। আচ্ছা, এবারে হাইকোর্টে যাই আমরা। হাইকোর্টে গিয়ে আবার সেখানে আমি দাঁড়াই, ঠিক আছে, আবার সেখানে ওই মানে অ্যাডভোকেটরা দাঁড়ান। তো আবার সেখানে মালিক পক্ষের অ্যাডভোকেট, কারণ বার তো হয়েছে ডিস্ট্রিক্ট কোর্টে, হাইকোর্টে তো বার হয়নি, এই কারণে তারা হাইকোর্টে গিয়ে দাঁড়ায়। ওই সময় তো সম্ভবত হাইকোর্টের একটু অবজেকশন দিছিল। না 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 না, হাইকোর্টে তারা গিয়ে দাঁড়ায়, এবার আমনে সামনে আবার সেখানে ফাইট হয়। না, যখন তুমি দাঁড়াচ্ছ তখন তো দিছিল অবজেকশন বোধহয় নাকি? না, হাইকোর্টে দেওয়া হয় না। ততদিন তো আমি অ্যাকসেপ্টেড বাই, আচ্ছা, লোয়ার কোর্টের, হ্যাঁ। তো আদালত অ্যামিকাস কিউরি একজন অ্যাপয়েন্ট করে, গভর্নমেন্ট অ্যাডভোকেট ছিল জয়ন্ত মজুমদার। জয়ন্ত মজুমদার দারুণ মানে ভূমিকা ওনার ছিল, মানে আমি রেসপেক্ট করি ওনাকে পার্সোনালি, একজন প্রো পিপল ওনার অ্যাটিটিউড ছিল। তো সেইখানে গিয়ে আমি কোম্পানির নানান ধরনের কারাপশন স্টোরি গুলোকে সেখানে তুলে এভিডেন্স সহকারে আর কি। তখন আদালত ওদের লাইসেন্স নিয়ে টান দেয়। যখন ওরা দেখে যে ওদের নাভিতে ধরে টান দেওয়া হচ্ছে, ওরা বুঝতে পারে যে ওদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলা হবে, তখন ওরা ওই রিট পিটিশনটা নিজেরাই উইথড্র করে আবার ডিস্ট্রিক্ট কোর্টে চলে আসে। আচ্ছা, ঠিক আছে, মানে বাঁচার জন্য এদের কাছে আর অল্টারনেটিভ কোনো রাস্তা ছিল না। ডিস্ট্রিক্ট কোর্টে আসার পরে এবারে কি হয়, এবারে ডিস্ট্রিক্ট কোর্টে তো আইনজীবী দাঁড়াতে পারবে না, ওরা কোম্পানিকে করলো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে একজন রিটায়ার্ড এডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে দাঁড় করিয়ে দেয়। ওনার নাম BK কিলিকদার, তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যের লোকায়ুক্ত। আচ্ছা, ঠিক আছে, ওনাকে দাঁড় করিয়ে দেয়। তো আমি আদালতে গিয়ে দেখলাম যে আমার এগেইনস্টে এবারে BK কিলিকদার সাহেব। তা আমি তো ওনাকে পার্সোনালি চিনি, ঠিক আছে। তো আমি তো জানি যে উনি জাজ ছিলেন। তো জাজ হতে গেলে প্রথমে তো ল পড়তেই হবে, ল ডিগ্রি থাকতেই হবে। সুতরাং বেসিক্যালি হি ইজ এ লয়ার, আর লয়ার তো এখানে বার্ড। তো আমি তখন আবার আইনের বই পড়ে আমি কনফিডেন্ট হই, আদালতে গিয়ে ওনাকে আমি অবজেকশন দিই, আমি ওনার অ্যাপিয়ারেন্সটাকে আদালতে আমি জাজকে বলি যে স্যার, এই যে পাওয়ার অফ অ্যাটর্নি এটা ইলিগাল। তা আবার সেখানে তর্ক বিতর্ক হয়। জাজ সাহেব আমাকে বললেন তুমি প্রমাণ করতে পারলে আমি দেখবো। আমি আবার প্রমাণ করি,
প্রমাণ করার পরে আবার ওনাকে বাতিল করে দেওয়া হয়। আচ্ছা উনি আউট হয়ে যান এই মামলা থেকে। আচ্ছা, মানে ক্লিকদার সাহেব উনি আউট হয়ে যান। আউট হয়ে যাওয়ার পরে এটা একের পর এক আমি কিন্তু জিতছি, এগুলো কিন্তু আমার কাছে জয়ের মতন। আমি একজন নাগরিক যে ল নিয়ে পড়াশোনা করিনি, যার LLB ডিগ্রি নাই, সে এইভাবে একের পর এক এস্টাবলিশ করছে আদালতে নিজের ক্যাপাসিটি। তো এরপরে কি করলো, ওরা আবার এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে যায়। আচ্ছা ঠিক আছে, ডিকে ক্লিকদারের যে অর্ডার, হ্যাঁ অর্ডারটা পাওয়ার অফ অ্যাটর্নিটাকে ক্যান্সেল করার কারণে আবার হাইকোর্টে যায়। সেখানে আবার ফাইট হয়, আবার আমি আমার পজিশন খুব জোরদার ভাবে তুলে ধরি। তুলে ধরার পরে আদালত এই যে ওদের যে আপিলটা, এই পাওয়ার অফ অ্যাটর্নির বাতিল করার সিদ্ধান্তটাকে বাতিল করার, সেটাতে আদালত হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং এটা আবার ডিস্ট্রিক্ট কোর্টে পাঠিয়ে দেয়। তার মানে এখানে তারা হেরে যায়, তারা যা চায় তা হয়নি। এবারে ডিস্ট্রিক্ট কোর্টে আসার পরে তখন সেখানে একটা জাজ আমাকে বললেন যে ঠিক আছে, তুমি তো অনেক ভালো, তোমার পারফরমেন্স আছে, মেনে নাও। তো আমি মেনে নিলাম। এরপরে তাদের অ্যাডভোকেটের অ্যাপিয়ারেন্সটাকে আমি মেনে নিই। এরপরে অ্যাডভোকেট মানে এসি ডিউরিং টাইম কত বছর চলছিল, বোধহয় 2-2.5 বছর হয়ে গেছে। আসল মুদ্রা ইস্যুর থেকে এইসব এরকম অনেক সময় নষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। এরপরে আমরা মূল এবারে শুরু হয়